জানো, আল্লাহর কাছে যা চেয়েছিলাম তাই পেয়েছে। তোমাকে 7 বছর আগে এই দিন থেকে ভালোবাসতে শুরু করেছিলাম। মন প্রান্তে আল্লাহর কাছে চেয়ে গিয়েছে, অনেক করে চেয়েছে, পেয়েওছে, হালালভাবে পেয়েছে। আগে দূরে থেকে ভয় হতো তোমাকে নিয়ে, সবসময় চিন্তা করতাম, ভাবতাম কবে দেশে গেলে তোমায় দেখতে পাবো। দেশে ফিরে এসে আপনা আপনি তোমাকে পেয়ে গেলাম। স্নেহা তখন চোখ পিটপিট করে খুলে বলল। তার মানে 7 বছর ধরে ভালোবাসেন আমায়? মেরাব হতবাক। তাহলে স্নেহা ঘুমিয়েছিল না, অভিনয় করছে তার সাথে? মেরাব এখন উঠে দাঁড়িয়ে না বোঝার ভান করে বলল। কে কে কাকে 7 বছর ধরে ভালোবাসে? স্নেহা উঠে বসে হেসে বলল। আমি শুনে নিয়েছি। মেরাব মুখ বাঁকিয়ে বলল। বয়রা মানুষ কাছে শুনলে কি আর না শুনলে কি, সেই তো বলবে হাতে আকাশে উড়ে। স্নেহা বিছানা থেকে নেমে মেরাবের সামনে এসে দাঁড়ালো। মেরাব ওয়াশরুমে যেতে নিলে স্নেহা মেরাবকে জড়িয়ে ধরল। মেরাব স্নেহার পিঠের উপরে হাত রেখে বলল। চাঁদ কোন দিকে উঠেছে আজ? যে দিক দিয়ে ওঠার কথা সেদিকেই উঠেছে। মেরাব স্নেহাকে ছেড়ে দিয়ে বলল। বসো, আমি শাওয়ার নিয়ে আসছি। স্নেহা পুনরায় বিছানার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল। যান। আপনার তো আবার 3 বেলা শাওয়ার আর জামা না পাল্টালে পেটের ভাত হজম হয় না। না, হয় না। আমার জায়গা থাকলে বুঝতে ঘামের স্মেল কেমন হয়। তাই তো আপনার জায়গায় আমি নেই। আমার ভাই আপনার মতো বদভ্যাস হবেও না। মেরাব ওয়াশরুমের ঠিক সামনে দাঁড়িয়ে বলল। গরমের দিন আসছে, যদি তোমার থেকে ঘামের স্মেল পাই সোজা ঘর থেকে বের করে দেব। স্নেহা ভেংচি কেটে শুয়ে পড়ল। এইদিকে আসিফকে দেখে মৌ উদ্বিগ্ন কণ্ঠে বলল। আপনি এখানে কেন এসেছেন? কেউ দেখে ফেললে কি হবে? প্রথমত আমার ভয় হচ্ছে না, কারণ আমি তোমায় ভালোবাসি আর তোমার কাছে আসার অধিকার আছে। আর দ্বিতীয়ত তোমার কোনো খবরই পাচ্ছিলাম না, তাই আসতে বাধ্য হলাম। আপনি চলে যান প্লিজ। একটু থাকি না, চলেই তো যাব। মৌ বিছানায় বসে পড়ল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এসেছে। তার চোখ দিয়ে তো পানি পড়ছেই। আসিফ মৌয়ের কান্না দেখে কিছুটা নরম হলো। মৌয়ের দিকে এগিয়ে এসে হাঁটু গেড়ে নিচে বসলো। তারপরে মৌয়ের দিকে তাকিয়ে জড়ানো গলায় বলল। বিশ্বাস করো, তোমায় অনেক অনেক ভালোবাসি আমি। সারা জীবন তোমাকে ভালো রাখবো। তুমি আমায় বিশ্বাস করতে পারো, তোমাকে কোনোদিন কষ্ট পেতে দেব না। মৌ কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। আসিফ আগের ন্যায় আবারও বলল। কি হলো, কথা বলবে না? আর কালকে তোমায় নামিয়ে দিয়ে গেলাম, এরপর থেকে ফোন বন্ধ করে রেখেছো কেন? 2টা দিন তোমার কোনো খবর না পেয়ে জানো কতটা চিন্তায় ছিলাম। অজানা ভয়েরা তাড়া করে বেড়াচ্ছিল। মৌ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। বিয়ের সময় আসিফকে অবিশ্বাস করেছিল, এখন অবিশ্বাস করে থাকতে পারল না। এই পর্যন্ত দেখে এইটুকুই নিশ্চিত হলো আসিফ সত্যিই ভালোবাসে। বিয়ে করেছে, তাও ভালোবেসেই করেছে। তবে এটাই একদিন না একদিন সবাই জেনে যাবে। তখন কি জবাব দিবে, বিশেষ করে তার আব্বুকে আর ভাইয়াকে? কথাগুলো ভাবার সাথে সাথেই মৌয়ের মনটা বিষিয়ে উঠল। মৌ আকুতি সুরে আসিফকে বলল। আপনি প্লিজ বাড়ির সবাইকে প্রস্তাবের মাধ্যমে জানিয়ে দিন না। আসিফ গভীর শ্বাস ফেলে বোঝানোর সুরে বলল। প্রস্তাবের মাধ্যমে কি বলবো আমাকে বলো তুমি? তোমার বয়স কত? তুমি তো সবে 18তে পা দিলে, আর আমার তো 28+। যতই হোক, তোমার বাবা কখনোই তোমার থেকে 10 বছরের কোনো বড় ছেলের সাথে তোমার বিয়ে দিতে চাইবে না। আর আমারও তো বয়স কম না, তোমাকে বুঝতে তো হবে। তুমি অবুঝের মতন কথা বললে কি করবো এখন আমি? মৌ আসিফের কথা বুঝলো, এরপরে বলল। আমি বুঝতে পেরেছি আপনার কথা। এখন আপনি প্লিজ চলে যান না। আমি আপনার সাথে ফোনে কথা বলবো। চলে যান আপনি। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আসিফ উঠে দাঁড়িয়ে বলল। চলে যাব, আর একটু থাকতে দেবে? মৌ নির্বিকার হয়ে তাকিয়ে রইল। কি বলবে মানুষটাকে কিচ্ছু জানে না। আসিফ মৌয়ের পাশে বসলো। মৌয়ের হাতের উপর হাত রাখতেই মৌ সরে বসলো। আসিফ তবুও হাত রেখে বলল। ভয় পাচ্ছ? ভয় পেও না, আমি আর মিনিট 5 থেকেই চলে যাব। মৌ গোল গোল চোখ করে তাকিয়ে বলল। আপনার ভয় করলো না এখানে আসতে? না, ভয় করবে কেন? আমি তো খুন করতে আসিনি, যথেষ্ট রাইট আছে এখানে আসার। আসিফ আর 10 মিনিটের মতো থেকে খুব সাবধানের সাথে রুমের দরজা খুলে বের হলো। মৌ দরজার সামনে দাঁড়িয়ে রইল। আসিফ ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে মেইন গেটের কাছে এলো। এইদিকে মেয়েরাব কেমন একটা খুঁতখুত লাগছে। ওয়াশরুম থেকে টাওয়াল পরে বের হলো।
শার্ট ট্রাউজার হাতে নিয়েও আবার বিছানায় রেখে রুম থেকে বের হলো। আসিফ দরজা বন্ধ থেকে আশ্চর্য হলো। একটু আগে তো দরজা খোলাই ছিল, এখনই আবার বন্ধ হলো কেন? কেউ জেগে আছে নাকি? আসিফ আশেপাশে তাকিয়ে চট করে দরজা খুলে চলে গেল। এটা উপর থেকে মেহরাব স্পষ্ট দেখতে পেয়েছে যে কোনো ছেলে চলে গেল। মেহরাব চোখ মুখ শক্ত করে মৌয়ের রুমের দিকে গেল। মৌ দরজা বন্ধ করবে এই সময় ভাইকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। মেহরাব মৌয়ের সামনে দাঁড়িয়ে কর্কশ গলায় বলল, এত রাতে কে এসেছিল? মৌ কাঁপাকাঁপি শুরু করলো, কান্নাও করে দিল। মেহরাব ধমক দিয়ে বলল, কি হলো? চুপ করে আছিস কেন? বল। মৌ ভাঙা সুরে বলল। ভাইয়া, ও আসলে পেছন থেকে মারুফুল খান এসে দাঁড়ালেন। মৌ তার বাবাকে দেখে 2 কদম পিছিয়ে গেল। মারুফুল খান গম্ভীর গলায় বললেন, মেহরাব, সরো তো। মেহরাব কোমরে হাত রেখে তপ্ত শ্বাস ছেড়ে সরে দাঁড়ালো। মৌ কাঁদতে শুরু করলো। মারুফুল খান মৌয়ের সামনে দাঁড়িয়ে বললেন, আমি কিছু জানতে চাইব না, শুধু বলো ছেলেটা কি এই ঘরে এসেছিল? মৌ নত হয়ে মাথা হালকা উপরের নিচে নাড়ালো। এখন মৌয়ের সত্য বলা ছাড়া কোনো উপায় নেই। তার বাবার ভাই আসিফকে বেরিয়ে যেতে দেখেছে, মিথ্যে বললেও কোনো লাভ হবে না। মারুফুল খান মৌয়ের উত্তর শুনে বিছানায় গিয়ে বসলেন। হাত দুটো 2 পাশে রেখে মাথা নত করে রইলেন। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছেন না। মেয়েকে কত বিশ্বাস করতেন, আর সেই মেয়েই কিনা। মৌ কাঁদতে কাঁদতে তার বাবার কাছে গিয়ে পা ধরে বসলো। ভাঙা গলায় বলল, আপু, তুমি যা ভাবছো তাই নয়, বিষয়টা হুট করে হয়ে গিয়েছে। আমি তোমার বিশ্বাস ভাঙতে চাইনি। আব্বু, তুমি প্লিজ আমায় ভুল বুঝো না। মৌ কাঁদতে কাঁদতে কী বলবে নিজেও জানে না। মেহরাব এগিয়ে এসে দাঁড়ালো। মারুফুল খান মেহরাবের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, ওর কাছ থেকে ওই ছেলের নাম্বার নিয়ে কল দিয়ে আসতে বলো। মৌ ভয়ে উঠে দাঁড়ালো। মেহরাবকে কিছু বলার আগেই মেহরাব বলল, তোর ফোন কই? নিয়ে আয়। মৌ মেহরাবের হাত ধরে আকুতি মিনতি করে বলল, ভাইয়া, এবারের মতো ক্ষমা করে দাও, আমি তোমাকে সব বলে দিব। ফোন নিয়ে আয়। মৌ সব শেষে ফোনটা নিয়ে এলো। মেহরাব ফোনটা ছো মেরে নিয়ে বলল। কোন নম্বর? মৌ হাতের আঙ্গুল দিয়ে নাম্বার দেখিয়ে বলল। ওইটা মেহরাব কল দিতে গিয়েও থেমে গেল। নাম্বারটা আসিফের। মেহরাব মৌয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসু কণ্ঠে বলল, তুই শিওর এই নম্বরই? হুম। মেহরাব ফোনটা মৌকে দিয়ে বলল। তুই কল দে। মৌ নিচু স্বরে বলল, ভাইয়া, কল নাই দিলাম, আমি তোমায় সব বলবো, এবারের মতো ছেড়ে দাও না। মারুফুল খান গম্ভীর গলায় বললেন। মেহরাব, তোমার বোনকে কল দিতে বলো। মৌ কয়েক কদম দূরে গিয়ে কল দিল আসিফের নাম্বারে। আসিফ ধরল। মৌ এপাশে থেকে কান্না জড়িত কণ্ঠে বলল, আপনি কোথায়? রাস্তায় রয়েছি, কেন? আপু আর ভাইয়া জেনে গিয়েছে, আপনি প্লিজ আসুন না। তুমি কেঁদো না, আমি আসছি। মৌ কল কেটে দিয়ে এগিয়ে এলো। মারুফুল খান উঠে দাঁড়িয়ে ভারী গলায় বললেন, মেহরাব, তুমি জামা কাপড় পরে ওকে নিচে নিয়ে এসো আর সবাইকে রাখো। এর একটা বিহিত আজ করব। মেহরাব রাগে হন হন করে নিজের রুমে চলে গেল। সবাই ড্রয়িং রুমে বসে আছে। মৌ একপাশে দাঁড়িয়ে কাঁদছে। মেহরাব একপাশে বসে মাথার চুল খামচে ধরে নিচু হয়ে বসে আছে। বলতেও পারছে না ওর বন্ধুই এত রাতে মৌয়ের ঘরে এসেছিল। স্নেহা মেহরাবের পিঠে হাত রেখে দাঁড়িয়ে আছে। ফাহমিদা খান ডাইনিং টেবিলে বসে কাঁদছেন। স্নেহা মেহরাবকে ছেড়ে ফাহমিদা খানের পাশে এসে দাঁড়ালেন। মিনিট 10 পরে আসিফ খান বাড়ির ভেতরে ঢুকলো। মারুফুল খান আসিফকে দেখে উঠে দাঁড়ালেন। কপাল কুঁচকে বললেন, আসিফ, তুমি এখানে এত রাতে? আসিফ ভঙ্গিতা না করে স্বাভাবিকভাবেই বলল। মৌ ফোন করেছিল, আমি এসেছিলাম। মারুফুল খানের কাছে সব পানির মতো পরিষ্কার। তিনি ধপ করে বসলেন। সাদাত তার পিছনে এসে দাঁড়ালো। মারুফুল খান আসিফকে এক নজর দেখে মেহরাবের দিকে তাকালো। মেহরাব তখনও মাথায় হাত দিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তার মানে মেহরাব জানে না। মারুফুল খান আসিফের দিকে তাকিয়ে বললেন, আসিফ, তুমি এত রাতে কি জন্য এসেছিলে? মৌয়ের সাথে দেখা করতে এসেছিলাম। কেন, কি দরকার ওর সাথে? ওকে আমি ভালোবাসি। মৌ আসিফের দিকে তাকালো। ভাবলো যে সবার সামনে ভালোবাসে কথাটা বলতে পারে সে মিথ্যে হতে পারে না। মেহরাব মাথা তুলে আসিফের দিকে তাকালো। ও হালকা হালকা টেরও পেয়েছিল এমন কিছু হবে, তাই বলে এত দূর পর্যন্ত করাবে। আসিফ মেহরাবের দিকে তাকিয়ে বলল, আমি মৌকে ভালোবাসি, ওকে বিয়েও করে ফেলেছি, আর এটা মেরাবও জানে না।
আপনার অযথা ওকে ভুল বুঝবেন না। মারুফুল খান উঠে দাঁড়িয়ে শক্ত গলায় বললেন, তুমি যেহেতু বিয়েটা করেই ফেলেছো, তাহলে ওকে আবার এই বাড়িতে রাখতে গেলে কেন? নিজের বাড়িতে ওঠাতে এক্ষুনি তুমি তোমার বউকে নিয়ে বেরিয়ে যাও। ফাহমিদা খান উঠে এসে বললেন, তুমি পাগল হয়ে গিয়েছো? নিজের মেয়েকে বের করে দিবে? ও না হয় ভুল করে ফেলেছে, তাই বললে এত বড় শাস্তি দেওয়ার কোনো মানে হয় না? মারুফুল খান গম্ভীর গলায় বললেন। আমি যেই দিন ওদের মেনে নেব সেই দিন ওরা এই বাড়িতে আসতে পারবে। এ কথা শুনে আসিফ বলল, কেন মেনে নিতে পারবে না? আমি কি খারাপ ছেলে নাকি আপনার মেয়েকে ভালো রাখতে পারবো না? আমি স্বীকার করেছি ভুল করেছি, যার কোনো ক্ষমা হয় না, তবুও তো পারেন ক্ষমা করে দিতে। মারুফুল খান কাঠ গলায় বললেন। আমি যেতে বলছি সেটাই আমার শেষ কথা। বলেই সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। মৌ ভয়ে ভয়ে মেরাবের কাছে এসে পায়ের কাছে বসে পা ধরে বলল, ভাইয়া আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছে, আমি যাব না। প্লিজ আব্বুকে বোঝাও না, প্লিজ আমাকে বের করে দিও না। তোমরা যা বলবে আমি তাই শুনবো, প্লিজ। মেরাব মৌকে উঠিয়ে ধীর গলায় বলল, তুই আসিফের সাথে যা, আমি এদিকটা ম্যানেজ করছি। না ভাইয়া, আমি যাব না। জেদ করিস না, বাবা যা বলছে তাই কর, এটা এখন বেটার হবে। আর তোর ভাইয়ের প্রতি বিশ্বাস নেই? বলেছি তো, সব ম্যানেজ করে ফেলবো। মেরাব মৌকে আসিফের সামনে নিয়ে দাঁড়ালো। আসিফের হাতে মৌয়ের হাত রেখে বলল, তুই ওকে নিয়ে যা, আর গিয়ে কল দিস। আসিফ থমথমে গলায় বলল, সত্যি নিয়ে যেতে বলছিস? এখন বাবা যেটা বলছে সেটাই কর। ওনাকে রাগানো এখন ঠিক হবে না, পরে যখন বুঝবে কি করেছে তখন দেখবে নিজেই তোদের কাছে চলে যাবে। আসিফ মৌয়ের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। ফাহমিদা খান অঝরে কেঁদে উঠলেন। মেরাব স্নেহার দিকে তাকিয়ে বলল, তুমি থাকো ওনার কাছে, আমি উপরে যাচ্ছি। আর সাদাফ হয়তো আমার সাথে। ভাই চলো। আসিফ মৌকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। সামনে আরও 10-15 মিনিট রাস্তা, তারপরে আসিফের বাড়ি। মৌ কান্না করছে। কান্না করতে করতে প্রায় বেহাল অবস্থা। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঢলে পড়ল রাস্তায়। আসিফ পেছনে ফিরে তাকিয়ে মৌকে সেন্সলেস হয়ে পড়ে থাকতে দেখে নিজেই কোলে তুলে নিল। কোলে নিয়েই হাঁটা দিল বাড়ির দিকে। বাড়িতে ঢুকতেই চোখে পড়ল আশরাফ চৌধুরী আর তনিমা বেগমকে। ওনারা জেগে আছে। মেরাবি একটু আগে কল দিয়ে জানিয়েছে। আসিফ মৌকে সোফায় শুইয়ে দিতেই তনিমা বেগম পানি নিয়ে এলেন। মৌয়ের উপরে পানির ছিটা দিতেই চোখ পিটপিট করে তাকালো। নতুন জায়গা, নতুন মানুষদের সামনে তৎক্ষণাৎ উঠে বসল। আসিফ ধীর গলায় বলল, ঠিক আছে এখন? মৌ উত্তরে বলল, পানি খাবো। তনিমা বেগম ডাইনিং টেবিল থেকে পানি এনে দিল। পানি খেয়ে গ্লাসটা কোলের উপরে রেখে আবারও কেঁদে উঠল। আশরাফ চৌধুরী নরম গলায় বললেন, কাঁদছো কেন? কি হয়েছে? মৌ নাক টেনে বলল, আব্বু বাড়ি থেকে বের করে দিয়েছে। আশরাফ চৌধুরী ছেলের দিকে তাকালেন। মেরাব একটু আগে ফোন দিয়ে বলল যে মৌ আর আসিফ একসাথে বাড়ি ফিরছে। কই, তখন তো বলেনি যে ওদের বের করে দিয়েছে। আশরাফ চৌধুরী মৌয়ের মাথায় হাত রেখে বললেন, কোনো ভয় নেই তোমার, আমরা কথা বলবো তোমার বাবার সাথে। তুমি রুমে গিয়ে এখন রেস্ট নাও। এই বলে তিনি আসিফের দিকে তাকিয়ে বললেন, আসিফ উপরে এসো, কথা আছে। এই রাতে কারো চোখে ঘুম নেই। মেরাব রুমে এসে সোফায় বসেছিল। কি করা যায় সেটাই ভাবছিল। ভুল যখন করেই ফেলেছে সেই ভুল ধরে বসে থাকলে চলবে না। যা করার ওকেই করতে হবে। তখন স্নেহা এসে ডেকে বলল, সেহরি খাবেন, চলুন। এখন আর নিচে যাব না, তুমি খাবার উপরে নিয়ে এসো। ঠিক আছে। পরদিন ইফতার করার পরে নামাজ পড়ে বসে আছেন মারুফুল খান। মেয়ের কথা বারবার মনে পড়ছে। তিনি অসময়ে শুয়ে পড়লেন। ফাহমিদা খান রুমে এসে মারুফুল খানের পাশে বসলেন। দুজনের টুকটাক কথা বলার মাঝেই মারুফুল খানের ফোনে কল এলো। নাম্বারটা অচেনা, হয়তো কলেজের দরকারে কেউ কল দিয়েছে। এই ভেবে মারুফুল খান কল রিসিভ করলেন। ওপাশ থেকে মৌয়ের কান্না ভেসে এলো। মৌ ফিকরে ফিকরে কেঁদে কেঁদে বলল, আব্বু এ বাড়িতে না আমাকে কেউ মেনে নেয়নি, আর আসিফ সে আমাকে মেরেছে। কথাটা মারুফুল খানের কানে শ্রবণপাত হতেই তিনি চোখ মুখ ভারী করে বললেন, কখন মেরেছে? সকালে আবার এখন। মারুফুল খান কঠিন গলায় বললেন, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। আমার মেয়ের গলে হাত তোলা বের করবো। মারুফুল খান ফোনটা রেখে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেলেন। ফাহমিদা খানও তখন পেছনে পেছনে হন্তদন্ত হয়ে বের হলেন। মারুফুল খান মেরাবের রুমের সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, মেহরার গাড়ির চাবি নিয়ে বের হতো।
তিনি ঘাড় ঘুরিয়ে সাদাফকেও ডাকলেন। মারুফুল খান নিচে আসতে আসতে মেহরাব আর সাদাফ দুজনেই নিচে এলো। মেহরাব তার বাবার দিকে তাকিয়ে বলল, কোথাও যাবে? এসো। আর সাদাপও এসো। দুজনেই মারুফুল খানের পেছনে পেছনে গেল। মেহরাব গাড়ি স্টার্ট দিয়ে বলল, কোথাও যাবে? আসিফের বাড়ি। সাদাফ বলল। হুট করে মৌকে দেখতে যাবে? মারুফুল খান গম্ভীর হয়ে বললেন, তোমাদের বোনকে নাকি মেরেছে, তাই দেখতে যাব। ওদের কলেজায় এত সাহস কোথায় থেকে এলো যে আমার মেয়ের গায়ে হাত তোলে? মেহরাব তড়িৎ চোখে তাকিয়ে বলল, কি? মোর গায়ে হাত তুলেছে? তোমাকে কে বলল? মৌ কল দিয়ে বলেছে। মেহরাব আসিফের বাড়ির সামনে গাড়ি থামালো। তারপরে তিনজনে বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই দেখতে পেল তানিমা বেগম মৌকে খাইয়ে দিচ্ছে। সারাদিন পরে মেয়ের মুখটা দেখে মারুফুল খান নরম হয়ে গেলেন। এগিয়ে যেতেই মৌ দৌড়ে এসে দাঁড়ালো। মারুফুল খান মেয়েকে জড়িয়ে ধরে বললেন। মৌ মাথা তুলে তাকিয়ে বলল, কেউ মারেনি। মারেনি নাকি মিথ্যা বলছো? আশরাফ চৌধুরী সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বললেন, কি করে ভাবলেন আপনার মেয়ের গায়ে আমার ছেলে হাত তুলবে? ছেলেকে ওরকম কোনো শিক্ষাই দেয়নি। তাহলে মিথ্যা বলার কারণ কি? আসুন বসে কথা বলি। আসলে যা বলেছে আপনাকে এখানে আনার জন্য বলেছে। আজ আসি ভাই, আমার মেয়েকে রেখে গেলাম। দেখে রাখবেন, এই 2 দিনের মধ্যে আসিফকে আর মৌকে ঘরে আসতে বলবেন। আজ তো আসিফের সাথে দেখা হলো না, ওকে বলবেন আমি ওকে যেতে বলেছি। মারুফুল খানের কথায় আশরাফ চৌধুরী সহ সবাই খুশি হলেন। যাই হোক, মেয়ের উপরে আর আসিফের উপরে কোনো রাগ নেই। মারুফুল খান সবার সাথে বিদায় জানিয়ে চলে গেলেন। মেহরাব মৌয়ের মাথায় হাত রেখে বললেন, দেখে শুনে থাকিস, ওরা যা বলে মেনে চলিস। 2-1 মধ্যে আসিফকে নিয়ে বাড়িতে চলে যাস। মৌ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। আর এই যে তোর ফোন। তুমি নিয়ে এসেছো, থ্যাংক ইউ ভাইয়া। আসছি তাহলে। মেহরাব চলে যেতেই সামনে দেখা হলো আসিফের সাথে। মাত্রই বাড়ি ফিরল। রেস্টুরেন্টে সন্ধ্যার পর থেকে একটু কাজের প্রেশার থাকে, তাই সেখানেই গিয়েছিল। আসিফ মেহরাবকে ধরে বলল, কিরে, দেখলাম আঙ্কেল এসেছে, সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক। বাবা তোকে আর মৌকে বাড়িতে যেতে বলেছে। সত্যি? ফোনে বলবো সব। ওরা গাড়িতে বসে আছে, এখন আসি। মেহরাব চলে যেতে নিয়ে আবারও আসিফের কাছে এসে কানে কানে ফিসফিস করে বলল। আইডিয়াটা কেমন ছিল? আসিফ হেসে বলল, ভাই কি বলবো, তোর জন্যই সব ঠিক হলো। ইচ্ছে করছে তোকে 1000টা চুমু খাই। মেহরাব বাঁকা হেসে বলল, রোজা রমজানের মাস, তোর চুমুকে রোজা হালকা হবে। আর বাড়িতে গিয়ে বউকে চুমু দিলে তো কিছু হবে না, তাই না? না, ওইটা এক্সট্রা ভিটামিন। তাহলে থাক, এখন যাই। মৌকে দেখে রাখিস। আর যদি ওকে কিছু বলিস, তাহলে ভাই তোর নামে বাল্যবিবাহের মামলা দিয়ে দেব। না না, মামলা দিতে পারবি না। তোর বোন 18তে পা দিয়েছে, সেই দিনই বিয়ে করেছি। বেঁচে গেলে। মেহরাব তার বাবার সাথে সাদাবকে গাড়ি নামিয়ে দিয়ে চলে গেল স্নেহার জন্য ফুল আনতে। এই পর্যন্ত ওকে কোনো ফুল টুল দেয়া হয়নি। আজ ইচ্ছে হলো স্নেহাকে ফুল দেয়ার। স্নেহা মারুফুল খান আর সাদাবকে ফিরে আসতে দেখলো। সাদাবকে দেখলো না। গাড়ি পার্ক করে আসবে ভেবে বসে রইল। তবুও মেহরাব ফিরে আসছে না দেখে সাদাবকেই জিজ্ঞেস করলো, ভাইয়া মেয়েরা কোথায়? ও আমাদের নামিয়ে দিয়ে কোথায় যেন গেল, মনে হলো তোর জন্য কিছু কিনতে গেল নাকি। ও ঠিক আছে। স্নেহা রুমে এসে শুয়ে রইল। মেহরাবও তার ঠিক কিছুক্ষণ পরেই চলে এলো। মেহরাব খালি হাতে দেখে স্নেহা উঠে বসলো। মনটা খারাপ করে তাকিয়ে রইল। মেহরাব নিজের ফোন, ওয়ালেট, গাড়ির চাবি জায়গা মতো রেখে স্নেহাকে বলল, ওরকম প্যাচের মতো মুখ বানিয়ে রেখেছো কেন? আমার জন্য কিছু আনেননি? কি আনবো তোমার জন্য? বলে দিতে। সাদা ভাইয়া না বললো আপনি আমার জন্য কি যেন কিনতে গিয়েছেন? কই, ও মজা করেছে। সত্যি কিছু আনেননি? আরে পাগল, আনলে কি দিতাম না, বলো। স্নেহা মুখ ভার করে উল্টো দিকে হয়ে শুয়ে পড়ল। মেহরাব রুম থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো ফুল, চকলেট হাতে নিয়ে। স্নেহার সামনে সেগুলো নিয়ে যেতেই স্নেহা উঠে বসে বলল, এগুলো আমার জন্য? খুশি হওনি? খুব 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 খুশি হয়েছি আমি। চকলেটগুলো খেতে থাকো, আমি ওয়াশরুম থেকে আসছি। রাতের খাবার খেতে বসেছে ফাহমিদা খান, মেহরাব, সাদাফ আর স্নেহা। মারুফুল খান এখন কিছু খাবেন না। আসিফদের বাড়ি থেকে হালকা কিছু খাবার খেয়ে এসেছেন বলে স্নেহা খাবার খেতে খেতে এলাচ চিবিয়ে ফেলেছে।
নাক মুখ খিচে বন্ধ করে মুখে হাত দিয়ে উঠে বেসিনে চলে যায়। এই আলাচের গন্ধ ভীষণ বাজে লাগে স্নেহার কাছে। কয়েকবার কুরকুচি করে আবার ফিরে আসে। ফাহমিদা খান মুচকি মুচকি হেসে বললেন, কি ব্যাপার, খুশির খবর আছে নাকি? স্নেহা বুঝতে না পেরেই মাথা নাড়িয়ে বলে উঠল। হুম। এই শুনেই মেরাবের খাওয়া বন্ধ হয়ে গেল। স্নেহার দিকে তাকিয়ে বিষম খেয়ে উঠল। মনে মনে বলল, আমি তোকে ছুঁয়েও দেখিনি, তাহলে সুখবর কোথা থেকে আসবে? মেরাবকে কাশতে দেখে সাদাফ সাথে সাথে পানি এগিয়ে দিল। ফাহমিদা খান মুখ টেপে হাসছেন। স্নেহা ফাহমিদা খানের হাসি দেখে বলল, অনি হাসছো কেন? তোর খুশির খবর শুনে। স্নেহা কপালে ভাঁজ ফেলে বলল। কি খুশির খবর? মেরাব স্নেহাকে থামাতে বলল। স্নেহা, তুমি হয়তো ওনার কথা বুঝতে পারোনি। মানে? সাদাফ গলা খাকারি দিল। ওইদিকে ফাহমিদা খান হেসেই চলেছে। স্নেহা ভ্যাগাচেকা খেয়ে গেল। মেরাবের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি কি ভুল কিছু বলে ফেলেছি? না, শুধু রুমে চলো, সব সুখবর কই থেকে আসে বের করব। স্নেহা চুপচাপ খেয়ে উঠে কিচেনে চলে গেল। ফাহমিদা খান সেই দিকে তাকিয়ে বললেন, আমি সব কাজ করে নেব, তুই রুমে গিয়ে রেস্ট নে। সারাদিন রোজা ছিলে, এখন এগুলো করার দরকার নেই। কিচ্ছু হবে না। আর তুমিও রোজা রেখেছিলে, তোমারও এতগুলো জিনিস গুছিয়ে রাখতে কষ্ট হবে। এর থেকে আমি গুছিয়ে দিয়ে রুমে যাই। ফাহমিদা খান কড়া গলায় বললেন। তোকে যেতে বলেছি মানে, এই আমার কথাই শেষ কথা। স্নেহা মেরাবের দিকে তাকালো। মেরাব মাথা নামিয়ে সম্মতি জানিয়ে রুমে যাওয়ার জন্য ইশারা করলো। স্নেহা সিঁড়ি বেয়ে উপরে রুমে চলে গেল। মেরাব খাওয়া শেষ করে সিঁড়ির কাছে আসতেই সাদাব পেছন থেকে বলে উঠল, ভাইয়া, সত্যিই কি খুশির কিছু আসতে চলেছে নাকি? মেরাব হেয়ালি কণ্ঠে বলল, আরে না, ও ভালো করে কথাটা না শুনে বলেছে। ও আচ্ছা। দুজনে একসাথেই সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। সাদাব তার ঘরে আর মেরাব নিজের ঘরে ফিরে এলো। স্নেহা বসে বসে চকলেট খাচ্ছে। মেরাব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় শুয়ে পড়ল। নিজের ফোন বের করে স্ক্রল করতে লাগলো। স্নেহা হাত বাড়িয়ে চকলেট এগিয়ে দিয়ে বলল, খাবেন? আমি চকলেট ফকলেট খাই না। একটু খান। না। এই একটু। মেরাব এক ঝটকায় স্নেহাকে শুইয়ে নিজে তার উপরে উঠে যায়। স্নেহার হাতে থেকে চকলেট নিয়ে নিজের মুখে নিয়ে স্নেহার মুখের দিকে আগায়। স্নেহা মুখ ঘুরিয়ে নেয়। মেরাব ঠান্ডা গলায় বলল, এই তো খাচ্ছি, তুমিও খাও। নিজেই তো চকলেট মুখে ভরে রেখেছেন, আমি আবার খাবো কি করে? আমি বরং অন্য একটা খাবো, আপনি এটা খান। হুম, আমার মুখেরটাই খাবে। না, আপনি খান, আমি খাবো না। খাবে না? না। খাবে না? না, খাবো না। শেষবার বলছি, খাবে না? না। মেরাব স্নেহার হাত দুটো বিছানার হেডবোর্ডে ঠেকিয়ে মুখে চকলেট নিয়ে স্নেহার ঠোঁটে ঠোঁট ডুবালো। স্নেহা এক অস্বস্তিতে পড়ে গেল। লজ্জায় ইচ্ছে করছে মাটির দুভাগ করে সেখানে ঢুকে যেতে। মেরাব মিনিট পাঁচেক পর স্নেহাকে ছেড়ে দিল। স্নেহা উঠে বসলো। মেরাব নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিজের ঠোঁটে থাকা চকলেটটুকু মুছে বাঁকা হেসে বলল, বৌজান, চকলেটের ফ্লেভারটা কেমন ছিল? স্নেহা লজ্জায় বিছানা থেকেই নেমে গেল। মেরাব আগের ন্যায় বলে উঠল, কি হলো জান, ভালো লাগেনি নাকি? তাহলে আবার এসো। স্নেহা বিড়বিড় করে বলল। অসভ্য লোক কোথাকার। মেরাব এই শুনে ঠোঁট কামড়ে হেসে বলল, তোমায় বলে জোর 2 থেকে 3 দিন সময় দিলাম, এরপরে? কি এরপরে? মেরাব ছোট্ট করে বলল। বুঝে নিও। মেরাব বুঝতে পেরে যায় স্নেহা এটা নিয়েই প্রশ্ন করবে। স্নেহা বিছানায় বসে কিছু বলতে যাবে, ঠিক তখন মেরাব বলে উঠল, নিচে তখন কি বলছিলে? কিসের খুশির খবর আসবে? হ্যাঁ? স্নেহা আমতা আমতা করে বলল, আসলে মামনির কথাটা সাথে সাথে বুঝে উঠতে পারিনি। পরে বুঝতে পেরেছ? হুম। কি বলেছে বলো তো? স্নেহা উঠে দাঁড়িয়ে বলল, জানি না, বুঝে নিয়েন। এই বলে চলে গেল রুম থেকে। মেরাব স্নেহার যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসল। আরও একটা নতুন দিন। সকাল 10টা। মেরাব ঘুমিয়ে আছে। স্নেহা রুমে এসে কিছু একটা খুঁজছে মনে হয়। রুমটা ওলট পালট করে ফেলেছে প্রায়। মেরাবের ঘুম ভেঙেই গেল। চট করে উঠে বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে, এমন করে কি করছ? আর বললেন না, সুনেহরা সেদিন একটা কাগজে নাম্বার লিখে দিয়েছিল, সেটা ফোনে উঠাবো আর মনেই ছিল না। এখন সেই কাগজটা যে কই রেখেছি খুঁজেই পাচ্ছি না, একটু খুঁজে দিন না। মেরাব উঠল না, বরং উবু হয়ে শুয়ে পড়ল আর বলল, সেদিন আমি যে প্যান্ট পরে গিয়েছিলাম, সে প্যান্টের পকেটে তো রাখতে বললে। স্নেহা মেরাবের কাছে এসে বলল, সত্যি তো, এখন মনে পড়লো, আপনার সে প্যান্ট কই?
কেন, কি করবে? দেখবো সেটা নাম্বার আছে কিনা। পাবে না। মানে পাবো না কেন? মেহরাব মাথা তুলে বলল। সে প্যান্ট রহিমা আন্টি ধুয়ে দিয়েছে। স্নেহা মুখটা গোমড়া করে বলল। সব দোষ আপনার। আপনার 3 বেলা জামা প্যান্ট না পাল্টালে কি হয় না? সেদিন যদি ওটা ধুতে না দিতেন তাহলে নাম্বারটা থাকতো তো। মেহরাব উঠে বসে বিছানার সাইড টেবিল থেকে সেই নাম্বারটা বের করে দিয়ে বলল। এই যে নাম্বার। স্নেহা বিশ্বজয় করা একটা হাসি দিয়ে বলল। আপনি না খুব ভালো। মেহরাব হেসে নিজের ফোনটা এনে নাম্বারটা ডায়াল করে কল দিল। নাম্বারটা ছিল সুনহেরার মায়ের ফোন নাম্বার। ফোনটা রিসিভ করার পরে ওপাশ থেকে কোনো কথা এলো না, এমনকি মেহরাবও চুপ করে রইল। দেখতে যে কে কথা বলবে। ওইদিকে ফোনটা রিসিভ করেছেন আহনাফ মির্জা। তিনি আর কি কথা বলবেন, কথা বলতে পারেন না তিনি। মেহরাব এপাশ থেকে বলল। হ্যালো। আহনাফ মির্জা কিছুই বলতে পারেন না। মেহরাব কয়েকবার হ্যালো হ্যালো করে ফোন মিউট করে স্নেহাকে বলল। মনে হয় তোমার চাচা কল ধরেছে, কথা বলতে পারছে না। স্নেহা বলল। অন্য জায়গায়ও তো কলটা যেতে পারে, হয়তো অচেনা নাম্বারটাই ধরছে না। হুম, কলটা তোমার চাচাই ধরেছে, আমি শিওর। মেহরাব ফোনটা পুনরায় কানে ধরে বলল। আসসালামু আলাইকুম, আমি মেহরাব বলছি, চিনতে পেরেছেন? আহনাফ মির্জা বিছানা থেকে নেমে ফোনটা আয়েশা বেগমের কাছে নিয়ে যেতে চাইলেন, কিন্তু তার আগেই মেহরাব বলে উঠলেন। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না আমি কেন ফিরে এসেছি? আমি ফিরে এসেছি শুধু আমার মায়ের খুনের প্রতিশোধ নিতে। কেন মারলেন আমার মাকে? আর যদি নাও মেরে থাকেন তাহলে সেদিন আমার মাকে বাঁচালেন না কেন? কি অপরাধ ছিল আমার মায়ের? আপনি তো চাইলে আমার মাকে তুলে নিয়ে হাসপাতালে নিতে পারতেন, অথবা আমাদের কাউকে জানাতেও পারতেন। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে আপনার বিবেককে বাঁধল না? কি ভেবেছেন কেউ কিচ্ছু দেখেনি? আমি দেখেছি, এখনো চোখে চোখে ভাসে। আমি শিওর আপনি যে কথা বলতে পারেন না এটা আমার বাবাই করেছে। তবে আপনি তৈরি থাকুন, আমি আসবো। আর এবার একা চুপি চুপি কথা বলে চলে আসবো না। এবারে মেহরাব খান যাবে মারফুল খান ও তার ওয়াইফ ফাহমিদা খানকে সাথে নিয়ে। তৈরি থাকুন, আপাতত রাখছে। মেয়েরা ফোন কেটে দিলে স্নেহা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আহনাফ মির্জা ফোন রেখে বিছানায় বসে পড়লেন। তিনি অনবরত ঘামছেন, কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা পড়ছে। এতদিন যে ভয়ে দিনগুলো পার করেছেন সেই ভয়ই এবার সত্যি হয়ে আসবে। চৌধুরী বাড়ি। বেলা 11টার দিকে আসিফ রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরল। আপাতত তার কোনো কাজ নেই, সন্ধ্যার পরে আবার রেস্টুরেন্টে যেতে হবে। আসিফ রুমে ঢুকে মৌকে দেখে একটু অবাক হলো বইকি। মৌ পেটে হাত গুজে কাচুমাচু হয়ে শুয়ে আছে। বুঝতে পারল মৌয়ের পেট ব্যথা। আসিফ মৌয়ের দিকে এগিয়ে গিয়ে বলল। কি হয়েছে মৌ? মৌ মাথা তুলে নরম কণ্ঠে বলল। কিছু না। আসিফ বসেই রইল। মৌ কোনো রকম উঠে বসে বলল। ফ্রেশ হয়ে আসুন। আসিফ উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে হাত মুখ মুছতে মুছতে বের হয়ে এলো। মৌ পেট ব্যথায় প্রায় বেহাল অবস্থা, চোখ মুখ বারবার খিচে বন্ধ করছে। আসিফ আয়নায় মৌকে খেয়াল করলো। মৌ নিচ থেকে বলে উঠল। আমার একটা জিনিস লাগবে। আসিফ এগিয়ে এসে বলল। কি লাগবে বলো? মৌ আমতা আমতা করে বলল। ওই যে আছে না। কি আছে না বলো? মেসেজ করে দিই। ঠিক আছে, দাও। মৌ হাত বাড়িয়ে ফোনটা নিয়ে মেসেজ করলো। আসিফও ফোন বের করে সাথে সাথেই তা সিন করলো। এরপরে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল। আগে বলবে তো, থাকো আমি আসছি। আসিফ ওয়ালেট নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলল। আর কিছু লাগবে? না। ঠিক আছে। আসিফ সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কিচেনে তাকালো। তার মাকে খুঁজছে। তনিমা বেগম কিচেনেই ছিলেন। আসিফ কিচেনের দিকে এগিয়ে গিয়ে বলল। মা, একটু ওপরে ময়ের কাছে যাও তো, ওর পেট ব্যথা করছে। তনিমা বেগম বুঝতে পেরে বললেন। দাঁড়াও তাহলে, পানি গরম করে হট ব্যাগের ভরে নিয়ে যাই, ব্যথা একটু কমবে। ঠিক আছে। আসিফ বাইরে চলে যায়। মিনিট 20 পর আবার ফিরে আসে। রুমে এসে দেখে মৌ কাতর হয়ে শুয়ে আছে। আসিফ গলা খাকারি দিয়ে বলল। মৌ, এসে গিয়েছি। আর এই নাও তোমার দরকারি জিনিস। মৌ উঠে বসে আসিফের দিকে তাকিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এক হাত পেটে রেখেই ওয়াশরুমে চলে যায়। আসিফ বিছানায় বসলো। মৌ ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় এসে শুয়ে পড়তে নিলেই আসিফ মৌয়ের হাত ধরে বলল। আগে শুয়ে পড়ো না, এই যে পেইন কিলার খাও, ব্যথা কমে যাবে। মৌ কিছুক্ষণ পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। আসিফকে যত দেখছে ততই অবাক হচ্ছে। সত্যি এখন দায়িত্ববান হয়ে গিয়েছে তার উপরে।
দুপুরে মেরাব শাওয়ার নিয়ে শুধু টাওয়াল নিয়ে বের হলো। মসজিদে নামাজ পড়তে যাবে। কাবার্ড খুলে পাঞ্জাবি বের করছে। স্নেহা মেরাবের আগেই শাওয়ার নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে। রুমে ঢুকে দেখলো মেরাব পাঞ্জাবি বের করছে। স্নেহা বিছানার দিকে এগিয়ে যেতে যেতে দুষ্টুমি করে বলল। দেখে ফেলেছি। মেরাব পেছনে ফিরে কপাল কুঁচকে বলে উঠল। কি দেখেছ? আপনার সব। মেরাব নাকমুখ কুঁচকে বলল। কি বললে? কখন দেখলে? স্নেহা বিছানায় চিত হয়ে শুয়ে মোবাইলটা হাতে নিয়ে বলল। দেখেছি এমন কোনো এক সময়। স্নেহা যে মজা করছে মেরাবের বুঝতে বাকি রইল না। সেও মুখের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে এগিয়ে এসে বলল। সত্যি দেখেছ? হুম। তাহলে আরেকটু দেখাই। স্নেহা ফোন রেখে উঠে বসলো। মেরাবের দিকে তাকিয়ে রইল। মেরাব একটু ঝুঁকে আসতেই স্নেহা ঘাবড়ে গেল। মেরাব স্নেহার একটা হাত ধরে নিজের টাওয়ালের মাথা ধরিয়ে বলল। একবার যখন ভুলবশত দেখিয়ে ফেলেছ, তাহলে এবার ইচ্ছে করে নিজেই খুলে দেখো না। স্নেহা চোখ বড় বড় করে তাকালো। তড়িৎ বেগে হাত টাওয়াল থেকে সরিয়ে মেরাবকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। এরপর বলল। আল্লাহ এনাকে হেদায়েত দান করুন। লোকটার জন্য মনে হয় রোজা হালকা হয়েই যাবে। মেরাব খিলখিল করে হেসে পাঞ্জাবি পরল।